শাহবাগের বক্তব্যের মঞ্চ না, এবং এটা পল্টনের মঞ্চ না। এই ধরনের বক্তব্য দিয়ে সংসদ সদস্যদেরকে একটু চাপে রাখার চেষ্টা করা হয়। আমরা এর আগেও বলেছি আমরা কারো ছোট ভাই হিসেবে সংসদে যাইনি, আমরা আজকেও বলেছি আমরা কারো ছাত্র হিসেবেও সংসদে যাইনি। আমরা সংসদে গিয়েছি আমাদের নিজস্ব যোগ্যতায়। কোন বাহিনীটি এই ঘটনার সাথে যুক্ত আমরা আন্দাজ নির্ভর কাজটা শুরু করি। মানুষ শুধু এইটুক বুঝে যে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং যারা নিয়েছে তারা খুব দক্ষ লোক এবং তারা সন্দেহ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব শ্রেণী পেশার মানুষ সবাই এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনি যদি জুলাইকে কুটারি করে ফেলেন, আপনার নিজের করে ফেলেন, তাহলে তো এই জুলাইকে বিতর্কিত করে ফেলেন। ধরেন একভাবে আমি একটা জিনিস চিন্তা করতে পারি, উনি আরেকভাবে চিন্তা করতেন, উনি আরেকভাবে চিন্তা করতে পারেন। আমাদের সব চিন্তা, সব আলাপ আলোচনা এই সংসদে তো আমরা করতে পারছি। শুরুতেই যাচ্ছি আব্দুল হান্নান মাসুদ। আজকে আমাদের এই টকশোর একটা বিষয় হচ্ছে সংসদ অধিবেশন হলেই সংসদে ওয়াকআউট, মানে অধিবেশন হলেই আমরা ওয়াকআউট দেখতে পাচ্ছি। এবং এছাড়া আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা শুনেছি, কালচারাল ফ্যাসিজমের কথা শুনেছি। আজকে একটা নতুন শুনলাম পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এই জিনিসটা আসলে কি? আপনারা বিরোধী দলীয় নেতা আজকে সংসদে বলেছেন, এই বিষয়টা আসলে কি একটু বলবেন? দেখেন, আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে পার্লামেন্টে গিয়েছি। পার্লামেন্ট থেকে সরকার ফ্যাসিবাদী কায়দায় আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সরকার প্রথম দিন থেকে আমরা যখন সরকারের সমালোচনা করছি কিংবা সরকারের বিভিন্ন যৌক্তিক সমস্যাগুলো ধরিয়ে দিচ্ছি, সরকারের কয়েকজন মন্ত্রী দেখা যাচ্ছে যে কেউ কারো শব্দে আসে যে আমাদের ছোট ভাই, কারো শব্দে আসে যে ছাত্রতুল্য, কারো শব্দে আসে যে আমাদের কয়েক জেনারেশন ছোট, মানে, এবং কারো শব্দে আসে যে শাহবাগের বক্তব্যের মঞ্চ না, এবং এটা পল্টনের মঞ্চ না। এই ধরনের বক্তব্য দিয়ে সংসদ সদস্যদেরকে একটু চাপে রাখার চেষ্টা করা হয়। তো সরকার আসলে প্রথম দিন থেকেই আলটিমেট মেজরিটি পাওয়ার পর থেকে তারা চেষ্টা করছে তাদের মত, অভিমত, তাদের সিদ্ধান্ত, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত সংসদে এনে পাশ করে আইনে পরিণত করে দেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং সেটা যেন বিরোধী দল মেনে নিতে বাধ্য হয়। আর যদি মেনে না নেয় তাহলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার একটা প্রসেস আমরা তাদের মধ্যে থেকে দেখতে পেয়েছি প্রথম দিন থেকেই। আমরা এর আগেও বলেছি আমরা কারো ছোট ভাই হিসেবে সংসদে যাইনি, আমরা আজকেও বলেছি আমরা কারো ছাত্র হিসেবেও সংসদে যাইনি। আমরা সংসদে গিয়েছি আমাদের নিজস্ব যোগ্যতায়, এবং দেশের মানুষ মনে করেছে যে আমাদেরকে সংসদে পাঠালে সরকারি দল হলে আমরা সরকারি দল হিসেবে ভালো করতে পারবো, আর বিরোধী দল হলে সরকারকে জবাবদিহিতার ভিতরে রাখতে পারবো। দেশের মানুষ মনে করেছে, আমার অঞ্চলের মানুষ মনে করেছে, আমরা যারা যে অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে সেই অঞ্চলের মানুষ মনে করেছে যে ওই অঞ্চল থেকে আমি যোগ্য। আমাদের আক্তার ভাই যে অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে ওই অঞ্চলের মানুষ মনে করেছে উনিই যোগ্য। জামাতার আমির যেখান থেকে নির্বাচিত হয়েছে ওই অঞ্চলের মানুষ মনে করছে জামাতার আমিরই যোগ্য, যে অযোগ্য সে আসতে পারে নাই। তো সরকার এখানে এসে তারাই যোগ্য, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যোগ্য, আইনমন্ত্রী নিজেই যোগ্য, আর বাকি সবাই অযোগ্য যারা সামনে আছে। তাহলে এই বিষয়গুলো মানে বারবার বোঝানোর চেষ্টা করে। এই যে আপনি আমাকে বোঝাচ্ছেন বা দর্শকদেরকে বোঝাচ্ছেন, সেই বিষয়গুলো সংসদেও না বুঝিয়ে, তর্ক বিতর্ক বা বক্তব্য না দিয়ে আপনারা আসলে তাহলে দেখেন ওয়াকআউটে যেতে হয় কেন? চাপিয়ে দেওয়ার চেষ্টা আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা বলছি হাসিনার মতো করে কিংবা আগের মতো করে আর সংসদ চলতে পারে না। এখন দেখা যাচ্ছে আলটিমেট মেজরিটির থাকার কারণে তারা বিভিন্ন অবৈধ আইন, যেটা জনগণের অধিকার খর্ব করবে, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করবে না, যেটা মানুষের উপর চাপিয়ে দেওয়া, যেটা সরকারের ইশতেহারে ছিল না, জুলাই সনদে ছিল না, এই ধরনের আইনগুলো তৈরি করে তারা সংসদে পাশ করে নিতে চাচ্ছে। আমরা সংখ্যায় কম, তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা যে কোনো সময় যে কোনো আইন পাশ করে নিয়ে যাচ্ছে। আমরা এটা অংশ হব না। মানে আমরা এই ধরনের অবৈধ আইন যেটা মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা অংশ হবো না। আমরা আইনের বিরোধিতা করে আমরা বের হয়ে আসছি, কারণ আমরা ওখানে থাকলে তো আমরা যে যৌক্তিক পয়েন্টগুলো আমরা তুলে ধরি, এর আগে অনেকগুলো আইন পাস করছে, আমরা যৌক্তিক পয়েন্ট যেটা তুলে ধরি সেটা তো সরকার অ্যাকসেপ্ট করে না। সরকার যে যৌক্তিক জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন, এটা দেশের জন্য এত জরুরি, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে হবে, ঘুম কমিশন থাকতে হবে, এটা সকল ঐক্যমত ছিল। সরকার ক্ষমতা আসার পরে এখন তাদেরকে মানে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে যেন প্রশ্ন করা না যায়, মানুষ যেন ন্যায় বিচার না পায়, তারা এখন তাদের মতো করে সে বাকশালী আইনের মতো, সে হাসিনার তৈরি আইনের মতো আগের মতো কিছু আইন তৈরি করতেছে যা জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। এটাকে আপনারা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম বলছেন? হ্যাঁ, আমরা বলছি পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, এই সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে তারা বক্তব্যের মঞ্চে মানুষের সামনে ভোটের আগে যে কথাগুলো দিয়েছে সেই কথাগুলো থেকে তারা গায়ের জোরে সরে আসছে, এবং এখানে তাদেরকে প্রতিহত করার মতো সেই ধরনের সংখ্যা লঘু হিসেবে আমাদের সেই অবস্থানে আমরা ভাবছিলাম যৌক্তিক সমালোচনাগুলো সরকার অ্যাকসেপ্ট করবে, উল্টো আক্রমণাত্মক কথা বলে, যার কারণে আমরা এটাকে বলতেছি পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম, এবং পার্লামেন্টে একটা স্বৈরতন্ত্র কায়েম করতে চাচ্ছে তারা। নূর খান লিটন, আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন বাংলাদেশে মানবাধিকার বিষয়ে পুরোধা ব্যক্তিত্ব একজন,
সবশেষ আপনি অন্তর্বর্তী সরকারের সময় একটা স্পর্শকাতর একটা কমিশনের সেখানে কাজ করেছেন। আজকে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 সেটা সংসদে উত্থাপন হয়েছে। এখন আপনারা থাকা অবস্থায় একটা অধ্যাদেশ করেছিল, পরবর্তীতে সেটা খসড়া আইন এবং সবশেষ সংসদে পৌঁছলো। এই আইনটা নিয়ে আপনারা আসলে যেটা নিয়ে এই বিরোধী দলের একজন সংসদ সদস্য এটা নিয়ে বলছিল, সমালোচনা করছিল, এটা নিয়ে আপনি আপনার পর্যবেক্ষণ একটু দেখেন, জানান। পর্যবেক্ষণ একটা জিনিস খুব স্পষ্ট, যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে, জি পুরোধাবিকটি কিনা জানি না, তবে কাজ করছি, করব। গুমের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে একটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধ এবং খুব গুরুত্ব বহন করে এই ধরনের অপরাধের উন্মোচিত করার ক্ষেত্রে, অপরাধ উন্মোচিত করার ক্ষেত্রে। এবং দেখেন, এই বিষয়ে সবাই, আমরা মানবাধিকার কর্মীর অধিকাংশই মনে করি যে আইনটি প্রস্তাব আকারে গিয়েছিল আমরা মানে মন্ত্রিপরিষদ থেকে, এবং তার আগেই যখন প্রস্তাব করা হয়েছে আমরা বারবার কয়েকটা জায়গায় কয়েকটা পয়েন্টের উপর জোর আমরা আমাদের দিয়েছেন। আপত্তি আচ্ছা, জানিয়েছিলাম। আপত্তি জানিয়েছেন। তার ভিতর সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ধারা 14। সেখানে বলা হয়েছিল, প্রথম হচ্ছে লাগাতার যে গুমের ঘটনাগুলি ঘটে, যে সেটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা আইসিটিতে যাবে, এটা ঠিক আছে, কিন্তু এই যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যে একটা দুটো করে ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর তদন্ত কার্যক্রম আমরা বলেছিলাম এটা মানবাধিকার কমিশনের আওতায় করার কথা। এই কারণে বলেছিলাম যে তখন প্রস্তাব ছিল যে পুলিশ এই বিষয়ে তদন্ত করবে। যদিও এখন পার্লামেন্টে যেটা উত্থাপন করা হয়েছে সেখানে মনে হয় আরেকটু সংশোধন হয়েছে, সেখানে পুলিশ না বলেছে যে বাহিনী ঘটনা ঘটাবে অন্য কোনো বাহিনী সেটা তদন্ত করবে অথবা সম্মিলিতভাবে তদন্ত করবে। আসলে ধরেন একটা গুমের ঘটনা আমরা যেটা অনুসন্ধান করেছি, আমাদের কাছে কি প্রথমে স্পষ্ট থাকে যে কোন বাহিনীটি এই ঘটনার সাথে যুক্ত? আমরা আন্দাজ নির্ভর কাজটা শুরু করি। তো কাজটা শুরু করতে যেয়ে, কারণ দেখেন গুম যারা করে তারা তো অনেক সতর্কতার সাথে করে, তারা তাদের পরিচয় গোপন করে নির্জন জায়গা থেকে করে, এবং সেটা পুলিশ হতে পারে, সেটা ডিবি হতে পারে, সেটা র্যাব হতে পারে, সেটা অন্য কোনো বাহিনী হতে পারে, গোয়েন্দা সংস্থাও হতে পারে। মানুষ শুধু এইটুক বুঝে যে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং যারা নিয়েছে তারা খুব দক্ষ লোক এবং তারা সন্দেহ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন এরকম একটি ক্ষেত্রে আপনি অন্য কোন বাহিনীর কাছে দিবেন? আপনি তো জানেনই না কোন বাহিনী অপহরণ করে মানে তাকে উঠিয়ে নিল। প্রাথমিকভাবে তো সেটা জানা যায় না, একটা খোঁজ খবর নেওয়ার পর আস্তে আস্তে উন্মোচিত হয়। তো এইটা একটা বড় বাধা। আপনার অসুবিধাটা কি যে মানবাধিকার কমিশনের অধীনে, কমিশনের সাথে অধীন বা সাথে যাই বলি, একটা সেল গঠন করেন না, যেই সেলের সাবেক পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য বা অন্য কোনো বাহিনীর সদস্যকে যুক্ত করেন, কিন্তু আন্ডার দ্য কমিশন। তাহলে হবে কি, কমিশন এটা দেখভাল করতে পারবে, কমিশন এটা সুপারভাইজ করতে পারবে, কমিশন জবাবদিহিতার জায়গায় নিয়ে যেতে পারবে তার টিমকে। আপনি কোনোভাবে ওই জায়গাটা যেতে চাচ্ছেন না, আপনি ঘুরে ফিরে ওই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি জানি না সরকার কি বিধ্বস্ত না দুর্বল এই সমস্ত বাহিনীর কাছে। আমার আজকে এই পার্লামেন্টে যেহেতু উত্থাপিত হয়ে গেছে, সর্বশেষ যে অবস্থা দেখেছি, গত কয়েক মাস ধরে এই কথাটা বলেই আসছি, আমি জানি না বোধোদয় হচ্ছে কিনা। এখন প্রশ্ন করতে পারেন যে পুলিশের বাইরে কেউ কি তদন্ত করার যোগ্যতা রাখে? আরে ভাই, বাংলাদেশে এই পর্যন্ত গুম বা ক্রসফায়ারের যে ঘটনাগুলি ঘটেছে সেগুলির প্রাথমিক অনুসন্ধান উন্মোচন হয় মিডিয়া করেছে, না মানবাধিকার সংগঠন করেছে, না হলে সাধারণ মানুষ প্রশ্ন তুলে সেখানে বের করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরুতে তো কোনো কাজ করতে পারেনি। 7 খুনের ব্যাপারে যদি বলেন, এই গুম এবং খুন নারায়ণগঞ্জে, সেটা উন্মোচিত করেছিল মিডিয়া, এবং মিডিয়া সহযোগিতা নিয়েছিল স্থানীয় জনগণের, মানবাধিকার কর্মীদের, বিভিন্নভাবে উন্মোচিত তো করলো মিডিয়া। আপনি ওইখানে বলেন যে তাদের দক্ষতা নাই, যাই হোক, বাবা দক্ষতা নাই ভালো কথা, তাহলে দক্ষ লোকজনকে সেখানে সন্নিবিষ্ট করো, একটা সেল গঠন করে সেটাই ঢুকাও, সেটাও করবা না, আবার বাহিনীর উপর। আমার জলজ্যান্ত একটা উদাহরণ আছে, এই যে মিরাজ শেখ গুম হয়েছে মোংলার থেকে, মিরাজ শেখ নামে একজন, সুন্দরবনের পাশে, হ্যাঁ, মোটরসাইকেল রাইডার, মানে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো, আবার কখনো কখনো নৌকায় মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করত। ওই অঞ্চলটা একেবারে দরিদ্রপীড়িত অঞ্চল। ওখানে মানুষের পেশা 2-3টা পেশা, একটা হচ্ছে মাছ ধরা, একটা হচ্ছে বনের গাছ কাটা, আর একটা হচ্ছে বনদস্যু হওয়া। এই 3টা মেজর কাজ আমি দেখেছি। তো সাধারণ মানুষের অবস্থাটা কি?
বনদস্যুদের চাপে থাকে, আবার আমাদের প্রশাসনের চাপে থাকে। কারণ একটা ঘটনা ঘটলে প্রশাসন এমনভাবে ওই এলাকায় ত্রাস তৈরি করে যেটার জন্য সাধারণ মানুষ খুব বিপদগ্রস্ত হয়ে যায়। আপনি দেখেন এই মিরাজ শেখের ব্যাপারে অনেক মানুষ আছে যারা চাক্ষুষ দেখেছে, কিন্তু পরবর্তীতে এমন একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছেন যে 1 মাস আগে আপনি দেখেন অন রেকর্ড বিভিন্ন মিডিয়াতে মিরাজ শেখের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা দেখেছে তারা সাক্ষ্য দিয়েছে। তারা সাক্ষ্য দিয়েছে মিডিয়ার সামনে, তারা সাক্ষ্য দিয়েছে মানবাধিকার কর্মীদের সামনে, রেকর্ড করা আছে। কিন্তু মাত্র 1.5-2 মাস পরে যে কি দেখলাম, ব্যাপকভাবে এলাকায় ত্রাস তৈরি করা হয়েছে। মামলা, যেহেতু একটা সংঘাত হয়েছিল মাঝখানে ওই মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়া বা মিরাজ শেখের ইয়েতে, সেইটার পরে একটা মামলা হয়। সেই মামলার পরে এলাকায় পুরুষশূন্য হয়ে যায় এবং তারপরে কোস্টগার্ড এমন একটা অবস্থা তৈরি করে যে সেখানে কারো পক্ষে এখন মানে শক্ত সাক্ষ্য দেওয়ার অবস্থা নেই। আমি নিজে গিয়েছি প্রত্যন্ত অঞ্চল, এটা কিভাবে গিয়েছে সেটা পরের ব্যাপার। আমি একটা ঘরে ঢোকার সাথে সাথে সেই ঘরের মানুষজন বলে উঠছে, একজন মানুষ বলে উঠছে, আমি কিছু দেখিনি, কিছু জানি না, আমার কিছু জিজ্ঞেস করবেন না। এইটা তো আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম যে আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করছি? চুপ হয়ে গেল। তারপর বললাম যে আপনার সাথে কথা আছে, আমি তো মিডিয়াতে আপনার ছবি দেখে এসেছি এবং আপনি সেখানে এই কথাগুলি বলেছেন। তখন বলতেছে আমাকে এটা শিখিয়ে দেওয়া হয়েছিল তাই বলেছি। কে শিখিয়ে দিয়েছে? কোনো জবাব নাই। তারপরে আসেন, তার স্ত্রী আমার কাছে এসে ফিসফিস করে বলতেছে, আরও 2-1 মানুষ শুনেছে, ফিসফিস করে বলতেছে আপনারা তো চলে যাবেন, সন্ধ্যার পর কি আপনারা আমাদের খবর রাখবেন? তখন এসে যে অত্যাচার করে, বাড়ি ঘরে ভাঙচুর করে, তখন কে থাকে? তো আমাদেরকে কেন এইসব জিজ্ঞেস করছেন? তার মানে একটা ভয়ার্থ অবস্থা ওই জায়গা তৈরি করা হয়েছে। এই কথার মধ্য দিয়ে খুব স্পষ্ট যে ওখানে কি ঘটেছে। আরও কি ঘটলো, সরকারের তরফ থেকে হোক আর বাহিনীগুলির তরফ থেকে হোক বা অন্য কিছু, একটা তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি থানায় বসে আত্মীয় স্বজনকে ডেকে, মানে মিরাজের স্ত্রী, মা এবং বোনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে থানার ভিতরে অন্যান্য অফিসারদের সামনে, এবং সেখানে অন্য মানুষ উপস্থিত ছিল বলে আমরা জেনেছি। তো সেইখানে জিজ্ঞাসাবাদ করা, আর গ্রামের প্রথম হচ্ছে আপনি একটা ভয়মুক্ত পরিবেশ আগে তৈরি করেন। কারণ এই মিরাজ শেখের মা, বোন এবং মিরাজ শেখের বউ 3 জনই তো জেলে ছিল এবং আরও গ্রামবাসীর জেলে ছিল। তাহলে এই মানে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করে আপনি ওখানে কি ইনভেস্টিগেশন করবেন, কি সাক্ষাৎকার গ্রহণ করবেন? আচ্ছা, তারপরে আসেন একটা খুব জরুরি বিষয়, আমাকে একটু সময় দিতে হবে। জি, বলেন। মিডিয়াতে আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, ফাইন, প্রেস কনফারেন্স তো মানবাধিকার সংগঠন করতে পারে, যে কোনো ব্যক্তি করতে পারে। পরিবার ছিল সেখানে, পরিবার তাদের বক্তব্য দিয়েছে, আমরা ওখানে কি দেখে এসেছি সেটা বলেছি। ঠিক একই সাথে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় এই কোস্টগার্ডের তরফ থেকে বিভিন্ন মিডিয়া হাউসে ফোন করা হয়েছে, মিডিয়াতে আপনার ওই কি বলে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, এবং সেই প্রেস রিলিজগুলি দেখেন ঠিক স্বৈরাচার সরকারের আমলে যেভাবে প্রেস রিলিজের ভাষা থাকতো, ওই শুধু তারিখ, ঘটনার স্থান আর ব্যক্তির নাম 3টা পরিবর্তন করে হুবহু একই রকম প্রেস রিলিজ যেটা বিগত দিনে প্রচলন ঘটেছিল সেটাই, যে সে বনদস্যু বা সেই, আর যারা আমরা কথা বলতেছি তারা হচ্ছে স্বার্থান্বেষী মহল, আমরা স্বার্থের কারণে করছি, দুরভিসন্ধি আছে, সরকারকে দেশে বিদেশে প্রচার চালাচ্ছি সরকারের বিরুদ্ধে, এইসব কথাবার্তা বলে তার যেটা চাচ্ছে, এই মানে এখন বলি সন্দেহ রয়েছে সেই জন্য বলতে পারছি না, তারা সরকারকে কুক্ষিগত করার চেষ্টা করছে। অর্থাৎ সরকারকে ওই জায়গায় নিতে চাচ্ছে যে যাতে আমাদের কথাগুলি সরকার কোনোভাবে গ্রহণ না করে, তাদের কথা গ্রহণ করে। এবং আসলে তো সরকারের, আমি জানি না, আমরা তো চেয়েছিলাম ভোটের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে। এখন কি সরকার নিজেদেরকে দুর্বল ভাবে? কেন এই ধরনের বিষয়গুলি তারা দেখছেন না? এই প্রেস রিলিজ যারা দেয় তাদের দিকে কথা বলা উচিত। একটা বিষয় আপনি বলেছেন যে কিছুক্ষণ আগে বলছিলেন, ছোট করে আপনার একটা প্রতিক্রিয়া নিচ্ছে, আপনি বলছিলেন যে সরকার কি বিধ্বস্ত কিনা প্রশ্ন তুলেছেন। আমরা দেখেছি যে যেখানে গুম করে রাখা হতো আপনি নিজে গিয়ে সেখানে চোখের পানি ফেলেছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার গুমের ঘটনা নিয়ে আমরা প্রামাণ্যচিত্র দেখেছি, তিনিও চোখের পানি ফেলেছেন। সরকারের অনেক ভুক্তভোগী এইসব জায়গায় গিয়ে চোখের পানি ফেলেছেন। এটা দেখে কোনো সুস্থ মানুষের পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব না। চোখের পানি স্বাভাবিকভাবে, যারা চোখের পানি ফেলে তাদের কাছ থেকে মানে তাদের কাছ থেকে আশা তো অনেক বেশি থাকে, কিন্তু আমাদের দিন শেষে কি এটা আমাদের বলতে হবে যে ক্ষমতার চেয়ে বড় কিছু নাই? এই প্রশ্নটা আমার মানে এই হান্নান মাসুদ সংসদে বলেছিলাম যে হচ্ছে আমরা হাসিনার মুখে স্বজন হারানোর বেদনা শুনতাম, এখন বিএনপির
স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের মুখে ঘুমের বেদনা, অত্যাচারিত হওয়ার বেদনা, নির্যাতিত হওয়ার বেদনা, তারা তো কারাগারে থাকার সত্যি- বেদনা তারা তো শুনতে হচ্ছে। সত্যি করে গুম তারা তো হয়েছিল। সত্যি সত্যি গুম হয়েছেন। তারা তো- আমি শেখ হাসিনা, আমি তো এর দ্বারা বুঝাই না যে হচ্ছে শেখ মুজিবকে হত্যা করা হয়নি, শেখ হাসিনাকে হত্যা করা, আমি বুঝাচ্ছি যে হচ্ছে মুখের কথাতে বেদনা আছে কিন্তু বাস্তবের কাজের সাথে তার মিল নেই। আপনার ইয়া গুমের শিকার হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার হয়েছে, তার আন্ডারে হচ্ছে কোস্টগার্ড, সেই কোস্টগার্ডের কাছে বিচার চাইতে গিয়েছে, কোস্টগার্ডের কাছে নিজের সন্তানের সন্ধান চাইতে গিয়েছে মিরাজ শেখের মা, মিরাজ শেখের ওয়াইফ গিয়েছে তার হাজবেন্ডের সন্ধান চাইতে, মিরাজ শেখের বোন গিয়েছে তার ভাইয়ের সন্ধান চাইতে, সেখানে কোস্টগার্ড তার 3 জন মহিলার গায়ে হাত তুলেছে, হাত তোলার পরে গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে কোস্টগার্ড যেহেতু অত্যাচার করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। মিরাজ শেখ খুব খারাপ লোক, কিন্তু এলাকাবাসী এই প্রতিবাদটা কেন করলো? প্রতিবাদ করার পরে মিরাজ শেখের মা, বোন, ওয়াইফ সহ তারা তাদের সন্তান হারিয়েছে, তারপরে তাদের 3 জনকে জেলে নিয়ে 27 দিন জেল খাটালো, 300-400 মানুষ অজ্ঞাতনামা আসামি দিল। সরকার কি বুঝাতে চাচ্ছে? আলটিমেটলি আমি পাওয়ারফুল, আমি যা ইচ্ছা তাই করবো, এটা তো সে করতে পারবে না। মাঝখানে সেই দিন আর নাই, সরকারকে এটা বুঝতে হবে। আমি যে কথাটা বলছি এক্সাম্পল, স্বরাষ্ট্রমন্ত্রী এখন যদি বলে যে আমি কি ঘুমের বেদনা বুঝি না, মিরাজ শেখের দুঃখ বেদনা তো আমি বুঝি, কোথায় ছিল যখন হচ্ছে 27 দিন ধরে ওর মা, বোন, ওয়াইফ কারাগারে ছিল? এটা তো তার রেসপন্সিবিলিটি, তবে সরকার লিগ্যাল সাপোর্টটা দিয়েছে। এবং সেই ক্ষেত্রে তার পরবর্তীতে এখন কোস্টগার্ড যে বার্তাই মিডিয়াতে ফোন দেয়, যেভাবে ফেস রিলিজ দেয়, সরকার কি হচ্ছে এদের কাছে জিম্মি? সরকার পুলিশের কাছে জিম্মি, পুলিশ কমিশন করতে পারতেছে না। সরকার ঘুমের যারা গুম করেছে তাদের কাছে জিম্মি, গুম কমিশন করতে পারতেছে না। সুন্দর নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে পারতেছে না। এই যে গুম কমিশন আইন আজকে আমাদেরকে সংসদে ধরিয়ে দিল, যে প্রত্যেকটা পাতায় পাতায় মনে হচ্ছে যে হচ্ছে আরেকবার সরকার আরো 100 জন, 200 জন, 500 জন অথবা 5 বছরে 5000 জন গুম করতে পারে, সেই বৈধতা সরকার চাচ্ছে, যাতে করে কোনো বিচার না হয়, সরকারের আইনের মধ্যে তা প্রমাণ হয়। সরকার কি সাপোর্ট দিবে আমাদেরকে? সরকার বলতেছে যে হচ্ছে সরকার গুমের শিকার মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে চাচ্ছে। সরকার পাশাপাশি বলতেছে যে হচ্ছে এই যে তদন্ত সরকার যাকে ইচ্ছা তাকে দিয়ে করাবে, সেই ক্ষেত্রে হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ হলে র্যাব দিয়ে করাবে, র্যাবের বিরুদ্ধে অভিযোগ হলে সরকার সেটা পুলিশকে দিয়ে করাবে। এই ধরনেরই তো কথা ঘুরে ফিরে এসে। কে জানে একটা সাদা পোশাকে এসে 2 জন তুলে নিয়ে চলে গেছে, 5 জন তুলে নিয়ে চলে গেছে, কে জানে সে পুলিশ, র্যাব, নাকি হচ্ছে ডিজিএফআই, নাকি হচ্ছে আর্মি থেকে আসছে, নাকি র্যাব থেকে আসছে, এখন হান্নান নাকি মাসুদ বিজিবি প্রশ্ন থেকে হলো, আসছে, নাকি কোস্টগার্ড থেকে আসছে। এখন এখন আমরা গুম কমিশন তো হয়েছিল, গুম কমিশনের মাধ্যমে তো বিভিন্ন জায়গায় স্বাধীন তদন্তের ব্যবস্থা, সরকার বলতেছে এমন কোন সংস্থাকে স্বাধীন তদন্তের সুযোগ দেওয়া যাবে না, কারণ এতে করে এই সুযোগ নাই। তাহলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে তদন্ত করতেছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মাধ্যমে প্রসিকিউটরের আন্ডারে র্যাব থেকে, পুলিশ থেকে, আর্মি থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজনকে আইনা তাদের মানে অভিজ্ঞ লোকদের দিয়ে তদন্ত করতেছে। তারা আর তখন র্যাবের কাছে দায়বদ্ধ না, পুলিশের কাছে দায়বদ্ধ না। সরকার তো এটা চাইলেই পারে। সরকার মানবাধিকার নিয়ে কথা বলে, বিএনপির হাজার হাজার নেতাকর্মী মানবাধিকারের শিকার। সরকার যে আইনটা করছে সেই আইনটা কিসের আইন? সরকার তো আবার যাতে হচ্ছে আরো হাজার মানুষের মানবাধিকার লঙ্ঘন হওয়ার পরে যাতে কোনো ন্যায় বিচার না পায় সেই আইনটা করতেছে সরকার। এই যে এখানে প্রত্যেকটা পয়েন্টে ধরে দিচ্ছি, সরকার মানবাধিকার কমিশন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে নিয়োগ বডি, সেই নিয়োগ বডি বাছাই কমিটি তৈরি করছে পুরোটা তার রাজনৈতিক দল। প্রথম থেকে জাতীয় সংসদের স্পিকার যে সরকারে থাকবে তার, এরপর হচ্ছে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী, মানে সরকারের আইনমন্ত্রী, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর হচ্ছে মানবাধিকার কমিশনের শুধুমাত্র 2টা লোক রাখা হয়েছে, একজন হচ্ছে বিএনপি সরকার দলীয়, আরেকজন হচ্ছে বিরোধী দলীয়। এখানে একটা ব্যাপার হয়েছে। এরপর হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব সরকারের লোক, আপনার হচ্ছে পিএসসি কর্তৃক মঞ্জুরি কমিশন কর্তৃক একজন শিক্ষক, মঞ্জুরি কমিশন তো তারা দলীয়করণ করছে, কোনোটা ঠিক মতো রাখে নাই সরকার। এখানে 9 জন নিয়ে বাছাই কমিটি করবে, সেখানে 7 জনই সরকার দল, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকবে, আইনমন্ত্রী বসে থাকবে, বিরোধী দল থেকে কাউকে ডাকা একজন মাত্র রাখবে সরকার। আইন করতে যাচ্ছে একজন আইন করতে চাচ্ছে। তো এই যে সরকার আইনমন্ত্রী বসে থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকবে, স্পিকার সভাপতিত্ব করবে, সেখানে সরকার একটা ভালো মানে মানবাধিকার কমিশন করবে, এটা বিশ্বাস করা যায়। অথচ এর আগে যে অধ্যাদেশ ছিল, মানে মানবাধিকার কমিশন অধ্যাদেশে যে আইনটা করা হয়েছিল, সেই আইনে সরকার বলছিল যে এই আইনের সাথে আমরা ভালো আইন করব, মানে জনগণের সাথে প্রতারণা। সরকার ক্ষমতায় আসছে জনগণের ভোটে, 70 বছর নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, দেশের মানুষ গুলি খেয়ে জীবন দিয়া এই সরকারকে ক্ষমতায় আনছে। ক্ষমতায় আসার সাথে সাথে প্রথম দিন থেকে ভুলে গিয়েছে কারা রক্ত দিয়েছে, কারা তাদেরকে জীবন দিয়ে আনাইছে। হয় লন্ডনে থাকতো, না হয় শিলংয়ে থাকতো, না হয় আরেকজন আরেক দেশে থাকতো। সবাই তো মোটামুটি সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, আপনার তারেক রহমান সহ প্রায় মন্ত্রীগুলোই তো সবগুলোই তো হচ্ছে এখন যারা মন্ত্রী সবাই মোটামুটি বাইরে ছিল, এখন পালাইয়া গেছিল। এরা কেউই এখন একটা বড় যদি হাসিনার পতন যদি হচ্ছে এই লোকগুলা জীবন দিয়ে না করতো, আমি শেষ করি এই বিষয়টা একটু বলে যাই। আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন করছি যে এখন একটা বড় প্রশ্ন হচ্ছে
এই যে বিষয়গুলো আপনি যুক্তিযুক্তভাবে তুলে ধরছেন, এই যুক্তিটা আসলে আপনারা সংসদে দিচ্ছেন না কেন? ওয়াকআউট কি এখন সমাধান কিনা? এর আগে আমি বলেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, বিভিন্ন যে কমিটি সরকার থেকে চাওয়া হচ্ছে, এই কমিটিতে এই বক্তব্যগুলো আসলে টকশোতে না গিয়ে সংসদেও বা এই কমিটি গিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর সামনে কি বলা যায় না? এর আগে কয়েকটা অধ্যাদেশ যখন হচ্ছে আইনে রূপান্তর করে, সেখানে বিরোধিতা করছি, বলছি, যৌক্তিকভাবে তুলে ধরছি যে হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ ব্যবস্থা, যে হচ্ছে একজন নির্বাচিত প্রতিনিধিকে আপনি যে কোনো সময় সরাই দিতে পারেন, উপজেলাতে প্রশাসক নিয়োগ, ইউনিয়ন পরিষদ প্রশাসক নিয়োগের যেটা আইনে পরিণত হচ্ছে, লাভ হয়নি তো। আমরা তো বলছি, সরকারকে আমাদের যৌক্তিক সমালোচনা শুনছে, আমরা সদা শুধু সরকারের এখানে হা না বলার মানে একটা অংশীদার হয়ে আইনের মানে একটা অবৈধ আইন করতেছে, সেটা অংশীদার হওয়ার তো মানে নেই। যখন আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, আমরা সরকারের এইসব নিমক হারামি সমর্থন দেওয়ার জন্য বলছে, চুপ থাকার জন্য আমরা যাইনি, প্রতিবাদ জানাতে গিয়েছি। সরকার মানবাধিকার কমিশন করবে বলছে, শক্তিশালী কমিশন করবে। আমি এই জায়গাটা আছি, দেশের মানুষ জানা দরকার। যখন মানবাধিকার অধ্যাদেশ হয়েছিল, তখন এই কমিটির সভাপতি থাকার কথা ছিল হচ্ছে যে বাছাই কমিটির সভাপতি থাকবে আপিল বিভাগের একজন বিচারপতি। সরকার এখন এটাকে নিয়ে আসছে জাতীয় সংসদের স্পিকারের হাতে। সরকারের সেখানে হচ্ছে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন অধ্যাদেশে ছিল, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে এখানে থাকবে না, কিন্তু সরকার এখানে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সদস্য করছে। সরকারের এখানে মন্ত্রী পরিষদ সচিব ছিল না, সরকারি লোক। সেখানে ছিল যে হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি অথবা তার মনোনীত একজন সাংবাদিক, যিনি মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ, এমন লোক থাকবেন। সরকার এখানে রাষ্ট্রপতির নিজস্ব পছন্দ করা একজন লোক ছিল, সরকার এখানে দুইজন ইয়ে করছে। এবং রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর পছন্দের বাইরে একজন লোকও সুপারিশ করতে পারে না, একটা সাইনও দিতে পারে না। তাহলে সেই জায়গায় সরকার কিভাবে মানবাধিকার সমুন্নত করবে? কেমন শক্তিশালী ইয়ে করছে, মানে এটা শক্তিশালী হয়েছে না দুর্বল হয়েছে? সরকারের যে অবস্থা মনে হচ্ছে, সরকার অনেক এর বাইরে আরো কিছু আইন আছে, আমি এখানে ধরে ধরে যদি বলি, এই যে সরকার চাইলে হচ্ছে আপনার যে কেউ, সরকার সাধারণ মানুষ, যখন আপনি যদি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করেন, আমি যদি মানবাধিকার লঙ্ঘন করি, আমার বিরুদ্ধে মানবাধিকার কমিশন সরাসরি তদন্ত করতে পারবে। কিন্তু পুলিশ করলে, র্যাব করলে, বিজিবি করলে, আর্মি করলে মানবাধিকার কমিশন তার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না। মানবাধিকার কমিশন, পুলিশ যদি মানবাধিকার লঙ্ঘন করে, পুলিশের কাছে মানবাধিকার কমিশন প্রতিবেদন চাইবে। প্রতিবেদনের যখন সরকারের কাছে জমা দিবে, মানবাধিকার কমিশনের কাছে জমা দিবে, তখন হচ্ছে মানবাধিকার কমিশন আবার প্রতিবেদন কয়দিনের ভিতর জমা দিতে হবে সেটা কোনো আইনে উল্লেখ নেই। আপনি যদি 5 বছরও জমা না দেন, কিচ্ছু যায় আসবে না। এরপরে হচ্ছে যদি প্রতিবেদনও যদি হচ্ছে সন্তুষ্ট হয়, তাহলে কোনো অ্যাকশন নাই। সন্তুষ্ট না হলে সুপারিশ করবে, আপনি এই ব্যবস্থা নেন। ব্যবস্থা 45 দিনের ভিতর না নিলে তারপর তারা তদন্ত করতে পারে। তো মানবাধিকার লঙ্ঘনের যেই আপনার সাক্ষ্য প্রমাণ, এগুলো কি এতদিন থাকবে? মোটামুটি সরকার চাচ্ছে, সরকার তো ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে, মানে নির্বাচিত হয়ে আসছে, আবার নির্বাচিত হবে কিনা, যে আকাম কুকাম দুর্নীতি শুরু করছে, এটা নিয়ে খুব চিন্তিত। আমরা একটু ভাষাগতভাবে একটু নিশ্চয়ই আপনারা জনপ্রতিনিধি, আমরা আপনাদের ভাষা সেভাবে সুন্দর ভাষা নিশ্চয়ই শুনতে চাইবো। নূর খান লিটনও সেইভাবে শুনতে চাই। ভাষা অসম্ভব না, আকাম কুকাম করতেছে। আমি আকাম কুকামকে সংসদও আকাম কুকাম বলি, এখানেও আকাম কুকাম, মাঠও আকাম কুকাম। আমার ভাষা পছন্দ না হইতে পারে। সরকারের যেই পরিমাণ দুর্নীতি, সরকার 6000 কোটি টাকা 6 মাসের মধ্যে খেলাপি নিয়ে গেছে, আকাম না, কুকাম বলবো না। এরপর হচ্ছে মার্কেটে বিদ্যুতের প্রাইস যেটা সারা বিশ্বে তুলনামূলক গ্যাসের, বাংলাদেশে সেটা বেশি নিচ্ছে এবং বেশি দামে সরকার কয়েকটা কোম্পানিকেই শুধু অর্ডার দিচ্ছে, এগুলোকে কুকাম না? সেই সংকটগুলো নিয়ে আমরা আবার আপনার কাছে আসবো। আমরা মানবাধিকার কমিশন এগুলো নিয়ে কথা বলছিলাম। নূর খান লিটন, অন্তর্বর্তী সরকার ঠিক যাওয়ার আগে আগে মানবাধিকার কমিশন গঠন করে দিয়েছে, আপনি সেই কমিশনের সদস্য ছিলেন। তো আমরা দেখেছি যে বিএনপি বা নির্বাচনের ঠিক ওই সময়টাতে আপনারা এখান থেকে পদত্যাগ করলেন। তো পদত্যাগ করা আপনারা, আমাদের আইন বাতিল হয়ে যাওয়াতে তো অটোমেটিক আমরা নেই, পদত্যাগের কথাটা ঠিক না। আচ্ছা, আমরা কেউ পদত্যাগ করি, সরে গেছে। আইনটা যখনই আইনটা বাতিল হয়ে যায়, অবসায়ন হয়ে যায়, তখন তো সবকিছুই অবসায়ন হয়ে যায়। তো আপনাদের কাছে আসলে থাকলেও কি থাকা যেত কিনা সেখানে? আমার থাকার কোনো সুযোগ ছিল না, আইনিভাবে ছিল না। আইনি বাতিল হয়ে গেছে, যে আইনের বলে আমরা ওখানে সদস্য ছিলাম, সে আইন যখন নাই তখন তো আর থাকার সুযোগ নেই। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা নিজ ইচ্ছায় চলে আসি। জি আচ্ছা, আমি দুটো জিনিস একটু প্রবল আপত্তি জানাবো। জি বলেন। সেটা হচ্ছে, একটু আগে হান্নান মাসুদ সাহেব যে কথাটা বললেন, এইটা বিশেষ করে সালাউদ্দিন সাহেবের শিলং, কিন্তু সালাউদ্দিন সাহেবের নিজ ইচ্ছায় যায়নি, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আমরা একটু বলে নেই প্লিজ, কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা এমন ইস্যুটাকে, এটা কিন্তু খুব টাচি ইস্যু, কারণ একজন ভিকটিমের কাছে এটা এবং তার পরিবারের কাছে এটা কিন্তু অনেক টাচি ইস্যু। যেমন আমি দেখেছি তার পরিবার কিভাবে, আজকে মিরাজ শেখের পরিবার যেভাবে আমাদের কাছে ঘুরে বেড়াচ্ছে, তার পরিবারও সেভাবেই মানবাধিকার কর্মীদের কাছে ঘুরে বেড়িয়েছে, আর সম্পূর্ণ তার ইচ্ছার বাইরে।
একেবারে জোরপূর্বক তাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয়েছে। এই জায়গায় কোনো সন্দেহ বা কোনো রকম সংশয় থাকা উচিত না। আমাদের ওই জায়গাটা রেসপেক্ট করতে হবে। এই কারণে উনি মন্ত্রী হন, উনি উল্টা কথা বলেন, যা ইচ্ছা বলেন, সেইটা আমাদের সমালোচনা করতে হবে, কিন্তু সে যে ভিকটিম হয়েছিল এই জায়গাটাতে আমার দুর্বলতা দেখানোর সুযোগ নেই। আমি এখানে তারপর অনুমতি পিএম লন্ডনে যে ছিলেন, আমরা যতদূর দেখেছি তার নির্যাতনের পর তাকে যেতে হয়েছে। আমি নিজে একসময় আমাকে বের করে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলোকে আমরা যদি অন্তত পক্ষে কনসিডার না করি, আমরা যদি এখানেই আমাদের মানে আলোচনা বা সমালোচনাটাকে এমনভাবে করি যে ওই ভিকটিমকে আরো ভিকটিমাইজ করা হয়, যেমন ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিলং বাবু, শিলং সাহেব কত কিছু বলতেছে, এগুলি যে চরম একটা মানে একটা মানুষের প্রতি অসম্মান করা, এবং তার একটা যেই ঘটনার সাথে সে কোনোভাবেই যুক্ত না, সে তো হেঁটে হেঁটে যায় নাই, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে পাঠানো হয়েছে। তো এই জায়গাটা এবং পিএম এর যে জায়গাটা, আমি মনে করি আমার অনেক সমালোচনা আছে। আমি তো এতক্ষণ সমালোচনা করলাম যে এই কমিশনকে অথর্ব কমিশন বানায় দিচ্ছে। আজকে বলে দিচ্ছি, যেইভাবে কমিশনের উত্থাপন করা হয়েছে আইনটি, এই আইন যদি পাশ করা হয় তার চেয়ে কমিশন না থাকা ভালো। তাতে সরকারের টাকা বাঁচবে এবং আমরা মানবাধিকার কর্মীরা যেভাবে কাজ করি আমরা নানাভাবে করতে পারি। আপনি কিছু বলতে চাইলে এক লাইনে বলেন। আমার বক্তব্য মনে ভুল বুঝাইছে। আমি বলছি যে গণ অভ্যুত্থান যদি না করতো, এত মানুষ যদি জীবন না দিত, তাহলে ওনারা লন্ডন থেকেও আসতে পারতেন না, শিলং থেকেও আসতে পারতেন না, এমনকি ইবান হাসানটুকু দেশের বাড়ি ছিল, ওনারা এসে মন্ত্রী হতে পারতেন। কিন্তু আসার পরে এই যে মানবাধিকার কমিশন, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম কমিশন হয়েছে, যেভাবে তারা তখন চাইছিল, ওনারা তখন সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সরকারের কাছে যে দাবিগুলো জানাইছিল সেগুলোই পূরণ করুক, সেভাবে আইনটা করুক, সেভাবে এই কথাটা বলছি। আমি 1 মিনিট একটু বলি। আপনারা কি এটা স্বীকার করেন হান্নান মাসুদ যে আপনারা শিলং লন্ডন নিয়ে তাচ্ছিল্য করেন না? না না, আমরা আমি একটা জিনিস বলতে চাই, এই জায়গায় চান না সেটা না, আমি চান কিনা সেটা আমরা তাচ্ছিল্য করার সুযোগ নেই। ওনারা নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, এটাকে আমরা স্বীকার করি। স্বীকার করে নিয়েই বলছি যে হচ্ছে ওনারা যদি সেই ধরনের মানে নির্যাতিত অত্যাচারিত হওয়ার পরে যদি বর্তমানে নির্যাতিত অত্যাচারিতদের উপর যদি এই ধরনের আইন ছাপাইয়া দেন, তাহলে শেখ হাসিনার যেভাবে হচ্ছে সর্বসাধারণ বেদনাটা মানুষের কাছে হাস্যরস সৃষ্টি হয়েছে, ওনাদের এই সকল নির্যাতনও সেইভাবে হাস্যরসের সৃষ্টি হবে। আমি এই ব্যাপারটা উপস্থাপন করতে চাচ্ছি। এই জায়গাটা খুব ক্লিয়ার। একটা জিনিস দেখেন, আমরা এখন আলোচনা করার ক্ষেত্রে অনেক সময় খণ্ডিতভাবে করে ফেলি। আমরা মনে করি যে হাসিনার পরাজয়, হাসিনার পতন সব জুলাই আগস্টের মধ্য দিয়ে হয়েছে। 15.5 বছর কতটা ক্রসফায়ার হয়েছে, কতজন মানুষ গুম হয়েছে, কত মানুষকে মানে স্বজন হারাতে হয়েছে, কত মানুষ কত জেলখানায় পড়ছে, সব কিছু সম্মিলিত রেজাল্ট যে জুলাই আগস্টের আন্দোলন। ওইটাকে যদি আপনি কাট করে দেন, তাহলে জুলাই আগস্টে আমাদের কিছুই করার থাকতো না। ওইটাই মানে বীজ বপন করে ধাপে ধাপে এগিয়েছে। এবং এইবারের আন্দোলন ছাত্রদের মানে এটার কি বলবো, বীরত্বপূর্ণ ভূমিকার কারণে, সাধারণ মানুষের আস্থার কারণে সাধারণ মানুষ বেরিয়ে আসছে। আন্দোলনের শেখ হাসিনার পরাজয় ঘটছে। আমাদের ব্যর্থতার জায়গাও কিন্তু আছে। 5 তারিখের পরে অনেক ব্যর্থতা আছে, সেটাও মনে রাখতে হবে। কিন্তু কোনোটাকে কোনোভাবে ছোট করে দেখে আমরা আসলে পারবো না। তবে এটা ঠিক, যেভাবে এই মানুষরা যেভাবে আইনগুলি উপস্থাপন করছে, আইনগুলি সংশোধন করছে বা যে ধরনের অবস্থা তৈরি করছে, সেটা আমরা কিন্তু কেউ চাই না। এই যে ইতিমধ্যে আমরা এই পয়েন্টগুলো পেয়েছি। দর্শক, আমরা আব্দুল হান্নান মাসুদ এবং নূর খান লিটন মানবাধিকার কর্মী, তাদের সাথে কথা বলছিলেন। ইতিমধ্যে এই কড়া আলাপে আরেকজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন, সরকার দলীয় অর্থাৎ বিএনপি সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু। আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি। এতক্ষণ এই দুজনের সাথে কথা বলছিলাম, তো একটা বড় প্রসঙ্গ উঠেছে, যারা গুমের শিকার, নির্যাতনের শিকার সবচেয়ে বেশি সংখ্যক ধরা হয়, আপনারাও সেটা বলেন, স্বীকার করেন, যারা গুমের সেই ঘরে গিয়ে আমরা প্রামাণ্য চিত্রে দেখেছি, চোখের পানি ফেলেছেন, তাদের হাত দিয়ে, নূর খান লিটন বলছিলেন, তাদের হাত দিয়ে এই ধরনের আইন সংসদে আসা নূর খান লিটনের ভাষায় দুঃখজনক। আপনারা কি বলবেন যে এই আইনটা বিশেষ করে একটা বড় আলোচনার জন্ম দিয়েছে, বিরোধী দল ওয়াক আউট করলো, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের দুজন বিজ্ঞ সমালোচক এবং স্টার নিউজের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু দুঃখজনকভাবে যে আমি আমার সমালোচক হান্নান মাসুদ খুবই সংসদ সদস্য, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কিন্তু তার 2-1টি কথা আমি শুনছিলাম খুবই দুঃখজনক। নুর আলম লিটন ভাই ইতিমধ্যে এটার উনি সংশোধনী দিয়েছেন বা উনি ওনার মতামত ব্যক্ত করেছেন। আমি আমার জায়গা থেকে আমি একটু, যদি আপনি একটু সুযোগ দেন, আমি 2 মিনিট বলতে চাই। দেখেন, একটা বইয়ের আপনার যদি উপসংহার, একটা বইয়ের প্রচ্ছদ থেকে ধরে অনেকগুলি চ্যাপ্টার থাকে,
তো আপনি যদি শুধু উপসংহারটার কথা শুধু পাঠ করেন তাহলে তো পূর্ণাঙ্গ হইল না, তাহলে আপনি বইটা তাহলে কি হলো, আপনি শুরু থেকে ভূমিকা থেকে শুরু করে অনেকগুলি চ্যাপ্টার থাকে। এই 17 বছরের পরতে যে এই যে গুম খুন নির্যাতন নিপীড়ন হয়েছে, এই যে মামলা জেরবার, এই যে আমরাই তো এই বিএনপির নেতাকর্মীরাই তো এই যে জুলুমের শিকার হয়েছে, জেলের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আজকে যিনি মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন ওনার নামে কিন্তু 111টি মামলা, 11 বার জেল কেটেছেন, রিমান্ডে গেছেন মাসের পর মাস। আজকে যিনি আমাদের বিএনপির মহাসচিব হয়েছেন উনি দেখেছেন, আপনি নিউজ কভার করতে দিয়ে দেখেছেন কি পরিমাণ এরকম প্রতিটি নেতাকর্মীর। আর এই যে যাকে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে শিলং সালাউদ্দিন বলা হয়, আচ্ছা আপনি বলেন তো উনি ওনাকে যখন সেখানে শিলংয়ে যখন ওনাকে পাওয়া গেল, ওনার যে চেহারাটা ছিল, এটা কি কোনো মানুষ ওই চেহারা দেখার পর তার চোখে পানি না এসে পারে? আপনি বলেন। উনি কি এই যে উনি মানবাধিকার কর্মী বলতেছিলেন যে এইটা খুবই অন্যায় যে এই মানুষটাকে যখন এই শিলংকে তুচ্ছ তাচ্ছিল্য করে শিলং সালাউদ্দিন বলে, তখন এটা খুবই অন্যায়। ওনার যদি কোনো যৌক্তিক সমালোচনা থাকে, যদি আইনের কোনো ফাঁকফোকর থাকে বা আইনের যদি কোনো সংশোধনী থাকে, সংসদ তো আছে, সেখানে আপনারা অবশ্যই আলোচনা করতে পারবেন, সেটা নিয়ে সংশোধনী আনতে পারবেন, সেটা নিয়ে বিস্তর আলোচনার সুযোগ আছে। আর যদি লন্ডন তারেক রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী, মনে হয় আমাদের ওই আলোচনাটা আচ্ছা যাই হোক, আমি সেটা শেষ করে দিচ্ছি। যদি উনি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, আচ্ছা আপনি বলেন জিয়া পরিবারের চেয়ে বেশি নির্যাতিত কে হয়েছে এই দেশে? আর আপনার এই জুলাই বিপ্লব, আমিও তো জুলাই যোদ্ধা, আমার সন্তানও তো জুলাই যোদ্ধা। তো এরকম দেশের অগণিত মানুষ, সব শ্রেণী পেশার মানুষ সবাই এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনি যদি জুলাইকে কুটারি করে ফেলেন, আপনার নিজের করে ফেলেন, তাহলে তো এই জুলাইকে বিতর্কিত করে ফেললেন। তাহলে এটা আর হলো যে সবচেয়ে এই নির্যাতিত যে পক্ষ, এই যে আপনারা তাদের হাত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার কমিশন অধ্যাদেশে কি এমন রেখে গেছে বা কি এমন রাখেনি যেটা এখন এসে পাল্টাতে হচ্ছে? দেখেন জিনিসটা তো এখনো, এটা তো আইনটা পাস হয়ে যায়, এটা উপস্থাপন হয়েছে, এটার উপর সংশোধনী আসবে, বিস্তর আলাপ আলোচনার সুযোগ থাকবে। তারপর সেই আইনটা যখন যদি ওনাদের কোনো মতামত থাকে সেটা ওনারা আনবেন। আমরাও যারা সংসদ সদস্য আছি, সংসদ এখন সব কিছুর কেন্দ্রবিন্দু, সব আলাপ আলোচনা সব কিছুর কেন্দ্রবিন্দু। এখানে আমি ধরেন আমি একটা জিনিস চিন্তা করতে পারি, উনি আরেকভাবে চিন্তা করতেন, উনি আরেকভাবে চিন্তা করতে পারেন। আমাদের সব চিন্তা, সব আলাপ আলোচনা এই সংসদে তো আমরা করতে পারছি। তো সেখানে ওনাদের কোনো মতামত থাকলে সেটা নিশ্চয়ই সেটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবে, সেটা যদি গ্রহণ করার মতো হয়। আর এই আইনটাকে নিশ্চয়ই এই সালাউদ্দিন সাহেব আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও তো এটা স্বীকার হয়েছেন, নিশ্চয়ই উনি একটা দুর্বল আইন করতে চাইবেন না। আমরা প্রত্যাশা করি যে সংসদে পেশ করবেন এবং এটা ওয়েবসাইটে দেওয়া হবে, তারপর বিভিন্ন মতামত নিয়ে তারপর যেভাবে যৌক্তিকভাবে ওয়েবসাইটের পার্টটা মনে হয় চলে গেছে, হ্যাঁ ওয়েবসাইটের পার্ট চলে গেছে, এখন পার্লামেন্ট আছে, পার্লামেন্টে তো বিরোধী দল এই আইন সংশোধনের ক্ষেত্রে তো বিরোধী দলের সংসদ সদস্যরাও থাকবেন, ওনাদের মতামত ওনারা দিতে পারবেন। আপনি একজন আইন প্রণেতা, আমি একটা ব্যক্তিগত মতামতে জানতে চাই যে না, নূর খান লিটন বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত যদি গুমের ঘটনায় জড়িত থাকে এই পক্ষের কাছে কি তদন্ত যাওয়া উচিত? আপনি কি মনে করেন? আপনার সাথে একটা প্রশ্ন ভাইকে আমি করি। ধরেন সালাউদ্দিন ভাইয়ের ফ্যামিলি গুম হয়েছে আজকে, সালাউদ্দিন ভাইয়ের ফ্যামিলি এই আইনের ভিত্তিতে যাইয়া ন্যায় বিচার পাইতো কিনা যদি হোসেন আমলে এই আইনটা থাকতো? দেখেন আইনটা তো পাস হয়ে যায় নাই, আপনি আইনটা সংসদে উপস্থাপন হয়েছে, এর চাইতে ভালো আইন ছিল, সেটা ল্যাপস করলেন কেন? দেখেন আমি আপনাকে বলি, এর আগে একটি আইন সংসদে উপস্থাপন, আমি বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটা আইন সংসদে পেশ করা হয়েছিল। আমি নিজেও সেই আইনে, আমি সরকারি দলের সংসদ সদস্য হওয়ার পরেও কিন্তু আমি একটি সংশোধনী এনেছি। এরকম সরকারি দলের সংসদ সদস্যরাও এনেছেন, বিরোধী দলের সংসদ সদস্যরাও এনেছেন। এই আইনের মধ্যে কোনো সংশোধনী ওনাদের মতামত থাকলে নিশ্চয়ই সেটা সবার জন্য ভালো হয়, সেটা অ্যাকোমোডেট করবে দেশের জন্য। আমরা তো একটি কল্যাণ রাষ্ট্র চাই। ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছিলাম আপনার। আমি অবশ্যই এই আইনটি আরো বেশি আলাপ আলোচনার মাধ্যমে আরো বেশি অ্যাকোমোডেট করা যেভাবে করা যায় সেটার ব্যাপারে নিশ্চয়ই সরকার নিশ্চয়ই চিন্তা করবে এবং আমরা সবাই মিলে সেই ব্যাপারে সংসদে ভূমিকা পালন করব। আজকে আমরা দেখেছি, আপনি যেহেতু একটু পরে এসেছেন, আপনার কাছে কয়েক দফা প্রশ্ন আছে। আজকে আমরা বিরোধী দলকে ওয়াকআউট করতে দেখেছি, সংসদের শুরুতেই হট্টগোল দেখেছি। এখন আপনার কাছে কি মনে হয়েছে, এই হট্টগোলটা দরকার ছিল কিনা? শাহবাগ স্কয়ার শব্দটা নিয়ে আপত্তি একটু বাদানুবাদ পর্যায়ে গেছে, এইটা আসলে আপনি কিভাবে দেখছেন এই বিষয়ে? আজকে দেখেন, আজকে সংসদে যেটা হয়েছে, এটা মাননীয় স্পিকার কিন্তু এটার উপর রুলিং দিয়েছেন, উনি বক্তব্য দিয়েছেন, দ্যাট ইজ ভেরি ইনডিসেন্ট। এটা এই পার্লামেন্টের কাছে এটা আশা করে না। আপনি যদি দেখেন আগের পার্লামেন্টের অধিবেশন শুরু হলে মানুষ কিন্তু টিভির সুইচ বন্ধ করে ফেলতো। তো এই পার্লামেন্ট কিন্তু সারা দেশের মানুষ, ধরেন আমার বৃদ্ধ মাতাও দেখেন,
হ্যাঁ, মানে এরকম সব শ্রেণী পেশার মানুষ, কিন্তু এই পার্লামেন্টের এই একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট গঠিত হয়েছে, এখানে কিন্তু যুক্তি তর্ক সব কিছুই করেন। কিন্তু যখন মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে দাঁড়ালেন, উনি জাস্ট বক্তব্য দেওয়ার শুরুতেই মানে সবাই একসাথে হইচই করা শুরু করলেন এবং সবাই দাঁড়িয়ে গেলেন। দেখেন, মাননীয় স্পিকার অনেকবার চেষ্টা করেছেন, আপনি যখন সংসদে পার্লামেন্টারি মানে আপনার কিন্তু আমাদের সংসদের কিন্তু কার্যপ্রণালীর বিধি আছে। আমার ধারণা মানে বেশিরভাগ বিরোধী দলের সংসদ সদস্যরা সেই কার্যপ্রণালীর বিধিটা পড়েন নাই। সংসদ কিন্তু সেই কার্যপ্রণালীর বিধি অনুযায়ী কিন্তু পরিচালিত হয়। যদি ওনারা যদি পড়তেন তাহলে আপনার স্পষ্ট এখানে কিন্তু আছে, আপনি যখন বক্তব্য দিবেন সেই বক্তব্যটা কিন্তু আপনি শুনতে হবে। তারপর আপনার যদি কোনো যুক্তি থাকে, আপনার যদি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আপনি সেটার কিন্তু পাল্টা যুক্তি খণ্ডন করতে পারেন, সেই সুযোগ কিন্তু এই সংসদে রয়েছে। স্পিকার এবং নিরপেক্ষভাবে বিরোধী দলের সংসদ সদস্যদেরকেও দিচ্ছেন, কিন্তু সেই সুযোগ না দিয়ে ওনাকে বক্তব্য দিতে দিলেন না এবং এক পর্যায়ে উনি বসে পড়লেন। তারপরে স্পিকার আপনার মিনিমাম 10 মিনিটস বা 15 মিনিটস সেখানে চেষ্টা করলেন ওনাদেরকে বারবার বসতে। ইভেন দো আমি আপনাকে আরেকটা বলি, যখন বিরোধী দলের নেতা দাঁড়ালেন তারপরেও ওনাদের বিরোধী দলের সব সংসদ সদস্যরা দাঁড়িয়েছিলেন। দিস ইজ পার্লামেন্টারি অ্যাটিটিউড। এইটা আপনার মানে এটা কি হয়? এটা হলো এক ধরনের, আজকে যেটা সংসদে হয়েছে এক ধরনের মব কালচার আমরা যেটা দেখেছিলাম এই 18 মাসে, এই পার্লামেন্টে আজকে একটা মব কালচারের একটা আজকে আমরা দেখলাম। ওনাদের যদি কথা বলার সুযোগ না থাকে তাহলে ওয়াকআউট করারও সুযোগ থাকে, কিন্তু ওনারা কথা শুনলেনও না, ওনারা বললেনও না, শুধু হইচই করলেন। দিস ইজ নট এটা 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 একটা ডেমোক্রেটিক পার্লামেন্টে এটা আসলে আনএক্সপেক্টেড। এবং স্পিকার খুব দুঃখ প্রকাশ করে বলেছেন যে আপনাদের কোনো আমি যে কথাগুলি বলেছি এগুলি মাননীয় স্পিকার বলেছেন যে আপনাদের যদি কোনো কথা থাকে, কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছেন, ওনার কথাগুলি শুনে আপনাদের কোনো কথা থাকলে আমি আপনাদেরকে যথেষ্ট সময় দিতাম, আপনারা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলতে পারতেন, কিন্তু আপনারা কথাই শুনলেন না এবং এইটা ভেরি আনডেমোক্রেটিক এবং সংসদ পরিচালনার ক্ষেত্রে এইটা বাধাগ্রস্ত করা এবং আপনারা সেটা সঠিক করেননি। আজকে হান্নান মাসুদ একটু আগে বলছিল যে সংসদে নাকি তারা কথা বললে সেটা তারা পাত্তা পান না। হান্নান মাসুদ তো আজকেও বক্তব্য দিয়েছেন, আমি কিন্তু বক্তব্য দেই নাই। হান্নান মাসুদ আজকেও কিন্তু সংসদে বক্তব্য দিয়েছেন, ফ্লোর পেয়েছেন। আমি প্রশ্নটা শেষ করি। এবং তারা পাত্তা পান না, পাত্তা শব্দটা আমি এই জন্য বললাম যে তারা কিছু বললে সেটা আসলে গ্রহণযোগ্য হয় না বা গ্রহণ করা হয় না। এখন সেই অর্থে তারা এই আপনাদের আজকের অধিবেশনে আমরা একটা টার্ম শিখেছি, পার্লামেন্টেরিয়ান ফ্যাসিজম। আপনি এবার এখানে এসে বলছেন যে পার্লামেন্টেরিয়ান একটা মব সেখানে আসলে হয়েছে। তো এইটা মানে এই যে মব বা ফ্যাসিজম, এই শব্দগুলোকে আসলে এই শব্দগুলি আসলে পার্লামেন্টারি আনপার্লামেন্টারি ওয়ার্ড। এই পার্লামেন্টারি এগুলি পার্লামেন্টারি ওয়ার্ড না। আমি পার্লামেন্টারি আপনার টক শো আমি যখন আসতে আমার একটু দেরি হচ্ছে, আমি দুঃখিত, কিন্তু আমি এই টক শোতেও আমি শুনছিলাম যে আকাম কোকাম এই ধরনের ওয়ার্ড একটা টক শোতে আমরা যদি আমরা পার্লামেন্টের একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে করি তাহলে দর্শক কি শিখবে কি শুনবে, আমি মানে সেই প্রশ্ন রেখে গেলাম। অভিযোগ হান্নান মাসুদ আপনাদের উপরে যায়, হান্নান মাসুদ আমি আসবো নূর ভাই আপনার কাছে। হান্নান মাসুদ আপনাদের উপরে যাই, আচরণগত বিষয় নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন। কি ক্ষতি হতো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা বলতে দিলে? আমরা সিনিয়রদের কাছ থেকে 2008 সাল থেকে আমি সেটা বলি, আমি বললাম যে কি ক্ষতি হতো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা বলতে দিলে? আচ্ছা আমি শেষ করি। 2008 সাল থেকে 2013 সালের সংসদগুলো মনে হয় ভাই দেখেন নাই, বিএনপি কেমন ভাবে আওয়ামী লীগের এই ধরনের আচরণকে প্রতিহত করেছিল, কিভাবে কথা বলেছিল। আমরা যখন হচ্ছে সুন্দর আজকেও আমি দেখি নাই কথাটা বলা, আপনার আপনি আপনার জায়গা থেকে বলেন, আমাদের যদি মব হয় তাহলে আমরা তখন বক্তব্য দিয়ে বক্তব্য খণ্ডন করেছি, কিন্তু আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ কখনো আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ আপনি একটা কোট করেন যে বিএনপি পূর্ণ পার্লামেন্টারিয়ান মেম্বার আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড ইউজ করেছে। এরপর হচ্ছে রজনাউদ্দিন ফারুকের বক্তব্য আপনি শব্দগুলি চয়ন করেন, আপনারা যে শব্দগুলি চয়ন করেন কোন পার্লামেন্টারিয়ান তখন এই ধরনের শব্দ চয়ন করেছে, সুযোগ পাই না, খুব কম সুযোগ পাইতে হয়। তখন তো কথাই বলতে পারেন এই পার্লামেন্টে, কথা বলার সুযোগই দেওয়া হয় না। এখন তো আপনারা সব কথা বলতে পারছেন। মন্ত্রীকে সম্পূর্ণ প্রশ্ন করা যায় দুইটা করে, আমরা কয়দিন সময় পাই? মানে যদি আমরা 30 দিন অধিবেশন চলে 60টা কোশ্চেন করার সুযোগ পাই, বা হচ্ছে একজনে যদি 30 দিনের কথা বলে 30টা কোশ্চেন করার সুযোগ পাই। এখন আমার প্রশ্ন হলো, এই যে আপনারা যতটুকু সুযোগ পান সরকারি দলেরই হচ্ছে আপনাদের কিছু আচরণ, কিছু শব্দ চয়ন, সরকার দলের ভালো লাগবে না, কারণ বিরোধী দলের আচরণ কখনো ভালো না, প্রতিবাদ কখনো সুন্দর আচরণ হয় না। প্রতিবাদ সবসময় একটু প্রতিবাদের ভাষা একটু অপছন্দনীয় হয়। আমার আকাম কুকাম শব্দ ভালো লাগে নাই, কিন্তু আমি তো আকাম কুকামকে আকাম কুকামই বলবো। আমি যদি দেখি যে হচ্ছে সাধারণ মানুষ থেকে চাঁদাবাজি করতেছে, আমি এটা আকাম কুকামই বলবো, এটা আমি ভালো কাজ বলবো না।
অকাজ বলবো, কারণ বাজারে 1 কোটি টাকা প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে। আমি যদি দেখি যে হচ্ছে আপনার 18টা ইউনিয়ন দেখেন আজকে কিন্তু পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছিল যে আপনারা স্পেসিফিক্যালি বলেন কোন জায়গায় হয়েছে সেটা ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। ওনারা কিন্তু স্পেসিফিক কিছু বলতে পারেন নাই, ওনারা ঢালাওভাবে বলছেন, আসলে স্পেসিফিক বলতে হবে। আপনি বললেন যে কারণ বাজারে 1 কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, এটা তো রিপোর্ট করছে, কোথায় করছে সেটা আমার তদন্তের বিষয়, আপনি আমার তদন্তের বিষয়। গভর্নমেন্ট যদি সেখানে অ্যাড্রেস না করে তখন বলতে প্রথম আলো রিপোর্ট করতে, চ্যানেল 1 রিপোর্ট করেছে, কিন্তু না কারণ বাজারে ছাঁদাবাজি হয় আপনি জানেন না? পার্লামেন্টারি আপনি জানেন না কারণ বাজারে ছাঁদাবাজি হয়? পার্লামেন্ট একটা রুলস অফ বিজনেস আছে, পার্লামেন্টের এক ধরনের কথা বলা যায়, বক্তৃতা মাঠে পল্টন ময়দানে বাইতুল মোকাররমে 2 মিনিট যে কথা বলা যায় সেটা পার্লামেন্টে বলা যায়। আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি একটু ব্যাখ্যা করি। হান্নান মাসুদ, আমার প্রশ্নের উত্তর আপনি দেন। আমি বলছি যে এখানে যে প্রসঙ্গটা উঠেছে, আপনারা হয়তো আজকে শাহবাগ স্কয়ার শব্দটা নিয়ে আপনাদের আপত্তি থাকতে পারে, এটা আপনাদের থাকতেই পারে, কিন্তু সেই আপত্তিটা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিলে 2 মিনিট কথা বলতে দিলে কি ক্ষতি হতো? আমিও ব্যাখ্যায় যাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা এখন বলে না। বিরোধী দলের কেউ যদি শক্ত ভাষায় প্রশ্ন করে, সাথে সাথে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী একটা টিপ্পনি কাটেন। এই ব্যাপারে স্পিকারকেও বলা হয়েছে, সবাইকে বলেছে, ওনার টিপ্পনি কাটা বন্ধ হয়নি। তো যখন আমরা সুন্দরভাবে বলে যখন টিপ্পনি কাটা বন্ধ হয়নি, তখন তো আমরা প্রতিবাদ জানাইতো। বারবার আজকে টিপ্পনি কাটছেন, বারবার তো এটার ব্যাপারে আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি, স্পিকারকে বলেছি, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে, লাভ হয়নি। তো এই জন্যই আজকে এটার প্রতিবাদ হয়েছে, রিয়াকশন প্রায় 6 মাসের পরে রিয়াকশন হয়েছে। সামনের দিকে যদি এমন কালে রিয়াকশন আরো বাড়বে, এটা ফেস করতে হবে। এরপর হচ্ছে সিন্টার আমাকে আকাম কুকাম নিয়ে আমার যে কোশ্চেন, আকাম কুকাম আমি ল্যাঙ্গুয়েজ আমি এটা ব্যবহার করবো, আজকেও করছি, কালকেও করবো, সংসদেও করবো। স্পিকার যদি মনে করে এক্সপেন্স করার মতো এক্সপেন্স করে ফেলবে। আমি যখন দেখি যাচ্ছে 18টায় এই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হামলা করছে বিএনপি, আমি তো বলবো আকাম কুকাম করছে, সন্ত্রাস করছে, এদের কয়জনটা অ্যারেস্ট করছেন। আমি যখন দেখবো যে আলিফের চোখ তুলে ফেলছে শুধুমাত্র এনসিপির প্রোগ্রামে যাওয়ার কারণে, তার উপর হামলা করে, কেন নাসিরউদ্দিন পাটোয়ারি কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কিংবা হচ্ছে ইয়াকে হবিগঞ্জের জিকে কাউকে গালি দিল, এই জন্য আলিফের চোখ তুলে ফেলছে। আলিফের কি দোষ? এটার বিচার হয়নি, একজন অ্যারেস্ট হয়নি আজ পর্যন্ত। আমি তো বলবো, আমি জাস্ট 30 সেকেন্ড আপনার সাথে অ্যাড করি, আমি আপনাকে ইন্টারাপ্ট করব না, আমি জাস্ট 30 সেকেন্ড অ্যাড করি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব যত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, মনে হয় না যে সব রাজনৈতিক দল বা বাংলাদেশের ইতিহাসে সিনিয়র ভাই আছেন, বাংলাদেশের ইতিহাসে এত এতগুলি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কোনো রাজনীতিবিদ ব্যবহার করেছে। আপনার সাথে যদি দড়ি, নাসিরউদ্দিন পাটোয়ারি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। তার প্রোগ্রামে তার কথা শুনতে আলিফের পছন্দ হয়, আলিফ তার কথা শুনতে গেছে, চোখ তুলে ফেলবে? অফ কোর্স নো, বিচার কই? বিচার কই? অফ কোর্স আলিফকে চোখ তোলা হচ্ছে, যে আইন বহির্ভূত কর্মকাণ্ড করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আপনি রাজনীতিকে কলুষিত করতে পারেন না। আপনি অরাজনৈতিক দিনের পর দিন মানুষকে বাজে মানে গালিগালাজ করতে পারেন না। এটা রাজনৈতিক কালচার না, এটা বাংলাদেশের কালচার না। 1.5 মাস হয়ে গেছে আপনি ব্যবস্থা আপনার বাংলাদেশে আপনারা নতুন বন্দোবস্তের কথা বলে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কলুষিত করবেন, গালিগালাজের রাজনীতি ফিরে আনবেন, এটা তো হতে পারে। এমন বন্দোবস্তের কথা বলছি যেখানে কারো অঙ্গহানি হইতে পারবে না। হ্যাঁ, এমন বন্দোবস্তের কথা আপনারা বলছেন যে বন্দোবস্ত 18 মাস সমন্বয়কের নামে খালি কমিশন বাণিজ্য, প্রতিটা অফিসে সমন্বয়ক খালি কমিশন বাণিজ্য করেছে, প্রচুর কমিশন বাণিজ্য করে আমরা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি। তদন্ত করে বাইরে করে আমাদেরকে জেলে ঢুকাই দেন। আপনারা সরকারে আছেন, তদন্ত করেন, বাইর করেন, কিন্তু আমরা তো এমন বাংলাদেশ চাইছি। আমরা খারাপ, আপনি কেন হচ্ছে মানে কথায় কথা হামলা করেন? আপনার ইউনো অফিসে হামলার পরে জন্ম হামলা হয়েছে, সাথে সাথে ইউনো ডিসি কে সরাই দিয়েছেন। আপনি কি বুঝাতে চাচ্ছেন? যে বিএনপি সরকারের বিএনপির কথা শুনতে হবে, ছাত্রদল যুবদলের সন্ত্রাসকে তুমি সুন্দরভাবে সন্ত্রাসী করতে দিবে, তার ইউনো অফিসে হামলা করা তার অধিকার, তুমি তার বিরুদ্ধে কেন মামলা দিবে? সরাই দিব, এটা বুঝাচ্ছেন? আপনার পয়েন্টগুলো বুঝতে পেরেছি। এই ধরনের অবস্থা যদি তৈরি করেন, বাংলাদেশকে আপনারা সেই আগের পথে নিয়ে যাচ্ছেন। এরপর আইসা যদি বলেন যে না, সালাউদ্দিন সাহেব তো হচ্ছে অনেক নির্যাতিত অত্যাচারিত, আমরা তো 1500 মানুষ আমাকে প্রশ্ন করতে দিতে হবে হান্নান মাসুদ প্লিজ একটু। কিন্তু নূরখান লিটন আপনার কাছে আসি। এই যখন আসলে অবস্থা, আপনারা কি একটু আগে জুলাই আন্দোলনের কথা বলছিলেন যে এত এত মানুষের প্রাণ গেল, এত এত মানুষের মানবাধিকার লঙ্ঘনের বিনিময়ে এই যে একটা চেঞ্জ আসলো, গণতন্ত্র আসলো, তো সংসদকে আসলে এইভাবে চললে আপনারা সিনিয়র মানুষ আসলে কিভাবে ভবিষ্যৎ আমাদের আসলে কি দেখেন এই দেশের? না, একটা তো জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের আসলে আমরা কি জাতির প্রতিনিধিত্ব করতে চাই না? যদি জাতির প্রতিনিধিত্ব আমরা করতে চাই, সেটা পার্লামেন্টে হোক বা পার্লামেন্টের বাইরে হোক, একটা রাজনীতিক যখন দল, সে তো জাতির প্রতিনিধিত্ব করবে এবং জাতিকে পথ দেখায় নিয়ে যাবে, এরকম একটি অবস্থা আমাদের ভাবতে হবে। এবং সেইখানে আমাদের এখন যোজন যোজন দূরে আমরা চলে যাচ্ছি। 5ই আগস্টের যে ঐক্য, সেই জায়গা থেকে কিন্তু আমরা যোজন যোজন দূরে, এবং সেই কেন যোজন যোজন দূরে আমরা গেছি সেটা দুইজনের দুই রকম ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমাদের তো এক জায়গায় থাকার
দরকার ছিল, এক জায়গায় থাকারই কথা ছিল এবং দেশটাকে এগিয়ে নেওয়ার কথা ছিল। আবার আমি ওই আলোচনায় না যেয়ে আমি আবার ওই মানবাধিকার কমিশনের আইন আর গুম কমিশনের ওই জায়গায় যেতে চাই। একটু ছোট করে আমরা সেটা হচ্ছে শেষের দিকে। আমাকে কি এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন যে সংখ্যাধিক্যের জোরে আইনটা না পাশ করে বাস্তবতার নিরিখে মানে যাতে এই ধরনের ঘটনাকে বন্ধ করা যায় সেইটাকে লক্ষ্য রেখে আমরা আইনটা পাশ করব কিনা, নাকি আইনটা পাশ করব আমাদের যেহেতু 2/3 মেজরিটি আছে আমরা করে নিলাম। কারণ দেখেন, এই যে গুমের যে কান্না, এটা আমার চেয়ে নিশ্চয়ই আপনারা কম বুঝেন না। আমি হয়তো ইন্ডিভিজুয়াল অনেক মানুষের নিয়ে কাজ করেছি, কিন্তু ভুক্তভোগীরা কিন্তু আপনাদের সাথেই ছিল সার্বক্ষণিক। এখন আমি নিশ্চিত করে বলতে পারি যে এমন একটা কঠিন বার্তা দিতে হলে আমার দরকার নাই হিউম্যান রাইটস কমিশন। ভাই, একটা আলাদা বডি তৈরি করেন না, যে বডিটা স্বাধীনভাবে ইনভেস্টিগেশনটা করতে পারবে। দরকার নাই তো বাহিনীরা অপরাধ করছে, বাহিনীরা দিয়ে আপনি কি ইনভেস্টিগেশন করবেন? আপনি এই যে মোংলার ঘটনা কি করলেন? 4-5 মাস হয়ে গেল বা আরো বেশি সময় হয়ে গেল, কিছুই উদ্ঘাটন করতে পারছেন না, বরং আরো ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। ওখানে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করে ফেলছেন। আপনারা জান না 3 জন পার্লামেন্ট মেম্বার, সরকারি দল বিরোধী দল মিলে ওই এলাকায় যে আসলে ঘটনাটা কি ঘটছে, আপনারা তো সেই বোধটাও আপনাদের কারোর ভিতর কাজ করেনি। আমরা কথা বলছি, কিন্তু প্রথম এই সরকারের আমলে প্রথম গুমের ঘটনা। আপনারা ঢাকা থেকে পার্লামেন্ট মেম্বাররা যে দেখেন যে ওই এলাকায় আসলে কি ঘটছে, ওই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা কি, ওই এলাকার মানুষ কি স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে কিনা, কি কি ঘটনা ঘটছে, কয়বার ওখানে আসছে, এই যে শেখানো বক্তব্য এখন বিভিন্ন মিডিয়াতে প্রচার করার চেষ্টা হচ্ছে, মিডিয়াকে ফোন করে বলা হচ্ছে, এই জিনিসগুলি কি সরকার বুঝে না, সরকার জানে না? আমরা একটু এই বিষয়টাই আক্তারুজ্জামান বাচ্চু আপনার কাছে আসি যে এমনিতেই তেল গ্যাস নানা সংকটে জর্জরিত সরকার, দেশের মানুষ। এর মাঝখানে যতদিন আসলে হলো একটা বড় বিষয় ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন। এর মাঝখানে আসলে যেভাবে প্রেক্ষাপট এগোচ্ছে, সবকিছু আসছে, তাতে করে কি সামনে করে আপনার ভবিষ্যৎ কি দেখেন? সংকট কি আরো সামনে বাড়বে, নাকি আপনারা মোটামুটি সবকিছু করতে পারবেন? রাজনৈতিক অবস্থায় যে বিভিন্ন আইন প্রণয়ন হচ্ছে, আবার নানা সংকট সরকারের। দেখেন, সংকট তো শুধু বাংলাদেশে না, এই যে তেল গ্যাসের যে সংকট, এটা আমরা তো যে মধ্যপ্রাচ্য যুদ্ধের যে থেকে সেই সংকটটা শুরু হয়েছে, যে উন্নত দেশগুলো এটার ভুক্তভোগী, শুধু আমরা না। আর আমরা যে আমাদের দেশটা যে ধরনের, আমাদের দেশের যে এশিয়ার যে দেশগুলো আর বাংলাদেশের মতো একটি দেশ, একটু অধিক জনসংখ্যা এবং কম আয়ের দেশ, এই দেশে তো উত্তর নিব। সরকারের সামনে সংকট এবং সরকারের সামনে আরেকটা এজেন্ডা গণভোটের রায় বা জুলাই সনদ বাস্তবায়ন। দেখেন, সংকট এবং সম্ভাবনা দুটোই দেখতে পারেন। এই সংকটের মধ্যেও তো সরকার 6 মাসে অভূতপূর্ব সাফল্যের দিকে গিয়েছে। আর এই সংকটটা, আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিছুদিন আগে কিশোরগঞ্জ উনি গিয়েছিলেন, এই যে সংসদ আজকে যে অধিবেশন শুরু হলো, উনি তেল গ্যাস এবং বিদ্যুতের সমস্যার সমাধানে ওইখানে ওনার পরিকল্পনা পেশ করবেন, উনি এই সংসদে পেশ করবেন। আর আমরা এটা সংকট মনে করি না, আমরা মনে করি বাংলাদেশের মতো এত জনসংখ্যার দেশ, উই হ্যাভ এ লট অফ অপরচুনিটি ইফ উই ওয়ার্ক টুগেদার। আমরা যদি সবাই একসাথে কাজ করি, ইনশাল্লাহ বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত হবে। বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন। আজকে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি খেয়েছি, দুপুরে লাঞ্চ করেছি, 80 থেকে 90 টাকা দামের খাবার। একটু ডিম ভাজা ছিল, একটু সবজি ছিল, আর একটু ডাল ছিল। তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে পরিবর্তন করতে চান, একটি কল্যাণ রাষ্ট্র করতে চান। আমরা সরকারের পাই যে সরকারের এসি কম ব্যবহার করতেছে, একটু গরম লাগতেছে, প্রধানমন্ত্রীর রুমে আর 80 টাকার খাবার খাচ্ছে, কিন্তু হচ্ছে মানুষের পকেটের টাকা কিভাবে কাটতেছে। একটা সরকারের আকামের কথা বলি, আকাম তো শুনতেছে না, তারপরে বলি। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইন করে গেছে যে হচ্ছে ওষুধ নীতি, 295টা ওষুধ সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হবে, যে উৎপাদন করে সেই দামে। এটা 1994 সালের নীতি অনুযায়ী 117টা ছিল, তার মধ্যে 94টা ওষুধ এখন উৎপাদন হচ্ছে না, কারণ এটা ব্যবহৃত হচ্ছে না। সেই নীতি সরকার আইসাই হঠাৎ করে ওষুধ কোম্পানিকে সুযোগ করে দেওয়ার জন্য বাতিল করে দিয়েছে। মানে হচ্ছে এবার ওষুধের দাম যত দেখেন, আমি বলতেছি এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। আই অ্যাপ্রিশিয়েট, 17 বছর নির্যাতিত হয়ে আসছে, আই অ্যাপ্রিশিয়েট এবং স্বীকার করে নিয়েই বলছি এই সরকার জনগণকে নির্যাতিত করে ফ্যান খুলে দেওয়ার অবস্থা করতেছে। এবং হচ্ছে গ্যাসের চুলার সামনে সরকারের সফলতা হচ্ছে গ্যাসের চুলার সামনে যায় দাঁড়ায় থাকতে হবে 12 ঘন্টা, ইয়ার লাইনে 13 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, আর হচ্ছে টকশোর মাঝখানে 2-3 বার বুঝতে পেরেছি। কিন্তু তার মাঝখানেও আসলে আমরা জায়গা থেকে নূর খান লিটনের সাথে বলতে চাই যে উনি আপনাদের কাছে, ওনার মতো বাংলাদেশের 16 কোটি মানুষ নিশ্চয়ই আপনাদের কাছে সেই রাজনৈতিক সহিষ্ণুতা আশা করে। সেটা নিশ্চয়ই জুলাই যে জন্য হয়েছে সেগুলো হামলা করছে 6 মাসে। আপনাকে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ।